সালটা ছিল 2022 নভেম্বর 10 তারিখ। আই লস্ট মাই মাদার। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের কিছু কথা জানাতে চাই, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি দেখছি আমার কমেন্টে কয়েকজনই, বেশ কিছুজন মানুষ আছে যারা আমাকে না জেনে না বুঝে তাদের মতামত প্রকাশ করেছে। তারা আমাকে জাজ করে নিয়েছে যে আমি জীবনে কোনো কিছুই স্ট্রাগল করিনি, বিনা স্ট্রাগলে বিনা কষ্টে ভাগ্যের জোরে আমি আজ সাকসেস হয়ে গেছি, হঠাৎ করেই হয়ে গেছি, প্রথমবারই হয়ে গেছি, একবারই হয়ে গেছি। তো তাদের মতামত দেখে আমি সত্যি ভাবলাম যে সত্যি তো, মানুষ না জানলে তো অনেক কিছুই জাজ করতে পারে, কিন্তু না জেনে না শুনে কাউকে জাজ করা কি একদম ঠিক? তোমরাই বলো, কমেন্ট করো আমাকে। আর আমার বেশ কিছু ভাই বোন বন্ধু বান্ধবীরা আছে যারা আমার সাকসেস স্টোরিটা জানতে চেয়েছে, আমার স্ট্রাগলের জন্য ফুল ভিডিও দিতে বলেছো তোমরা। অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে সাকসেসের স্টোরি, সবার লাইফটা কিন্তু সমান নয়, সবার লাইফ কিন্তু স্মুথভাবে গড়ায় না, বা অনেকে প্ল্যান করে রাখে আমি এটা করব, তারপর এটা করব, তারপর ওটা করব, তো এরকম করে আমি লাইফে এগিয়ে যাব। কিন্তু এরকমটা কিন্তু সবার জীবনে হয় না বন্ধুরা। অনেকের জীবন অনেক সময়ে একটা মোড় নেয়, যে মোড় টার্নিং পয়েন্টে তুমি যদি নিজেকে সামলাতে না পারো এবং নিজের মন স্থির না করতে পারো, তাহলে আমার মনে হয় সেই জায়গা থেকে অনেকেই হারিয়ে যায় এবং জীবন যুদ্ধে হেরে যায়। তো আমার জীবনেও এরকম একটা মুহূর্ত এসেছিল, এবং যেই সময়টাতে আমাকে আমার ভিডিও দেখে কিছু পাবলিক, কিছু ছেলে মেয়ে আছে যারা ভাবে যে বিনা স্ট্রাগলে ভাগ্যের জোরে কষ্ট কি না বুঝেই আমি আমার লাইফে সাকসেসটা পেয়ে গেছি। তো আজ ওটাই বলবো যে না, এটা ভুল, তোমরা যেটা ভাবছো সেটা ভুল। আমার জীবনের 2 বছর এমনভাবে গেছে না, যে জায়গা থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে এবং ঘুরে দাঁড়াতে হয়েছে, শুধুমাত্র নিজের কেরিয়ারের কথা ভাবতে হয়েছে, আমার ফ্যামিলির লোকের কথা ভাবতে হয়েছে, যার ফলে আমি আজকে সাকসেস। তো এই সাকসেসের স্টোরিটা অতটাও সফট এবং স্মুথ নয়। এখানে প্রচুর মোড় ছিল, প্রচুর বাঁক ছিল, এবং প্রচণ্ড কষ্ট করে জীবনের সাথে সংঘর্ষ করে কিন্তু আমি আজকে সফল। তো আজকে আমি তোমাদের সেই স্টোরিটাই শোনাতে চলেছি, যাতে আমার ভাই বোনেরা আমাকে দেখে উৎসাহিত হয় এবং নিজের লাইফটাও সফল করার দিকে অগ্রসর হয়। আমার অনেক বোনেরা আছে যাদের অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে, এবং যারা আমার ভিডিও দেখে এবং দেখে তাদের ইচ্ছা এবং আগ্রহ প্রকাশ হয়েছে যে তারাও জীবনে সাকসেস হবে, এসএসসি জিডির এক্সাম দেবে এবং নিজের একটা জব পাবে। তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আমার জীবনের স্ট্রাগলটা সেইখান থেকে শুরু হয়। সালটা ছিল 2022 নভেম্বর 10 তারিখ। আই লস্ট মাই মাদার। এবং তারপর থেকে আমার জীবনের টানাপোড়েন শুরু হয়ে যায়। আর সেই টানাপোড়েনের মধ্যে খুব কষ্ট করে, অনেক সংঘর্ষ করে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তখন আমার এজটা ছিল 18, 2022-এ। এবং সেই সময় থেকে সময় যেতে থাকে, সময় গড়াতে থাকে, সময় এগোতে থাকে, জীবনটা নর্মালি চলতে থাকে। ফ্যামিলি, ফিজিক্যালি, মেন্টালি অনেক রকম ভেঙে পড়েছিলাম আমি। মানে এই মোমেন্টে এরকম হয় না, তার সাথে বুঝতে পারবে সেই যার সাথে এই ঘটনাগুলো ঘটেছিল। আর সিম্প্যাথি তো সবাই দেখায়, সবাই বলে যে হ্যাঁ এরকম ওরকম, কষ্ট পাস না, এরকম ওরকম, কিন্তু আদেও কীরকমটা হয়? জীবনে কিছু খালি শূন্যতা থেকেই যায়, যে শূন্যতাটা মায়ের অবস্থান জীবনে কি কতটা, সেটা আমি সেই সময়ের পর থেকেই বুঝতে পারি। যখন আমি তাকে হারাই, শূন্যতা, খালিপন, সব কিছুর মধ্যে ফ্যামিলি প্রেশার এবং ফ্যামিলির কিছু মানুষজন যারা একদমই আমার ভালো চায় না, তাদের সাথে লড়াই করে
মানসিকভাবে আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমি নিজেকে সেই জায়গা থেকে গুছিয়ে নিয়ে এসেছি এবং লেখাপড়ায় মন দিয়েছি। তো 2022 তো লাস্ট মাস চলছিল, ওটা গেল। তখন তো বাড়িতে লোকজন থাকতো, সবাই থাকতো, সবার সাথে থাকতাম। বাট সময় যেতে থাকে এবং বাস্তব আমার সামনে এসে দাঁড়ায়, আর আমি সত্যি বাস্তবটাকে একদমই মেনে নিতে পারছিলাম না। ইভেন আমি এখনও এটা ইম্যাজিন করতে একদমই পারি না। আই থিঙ্ক এটা কেউই পারে না যে এরকমটা কারোর সাথে হয়েছে। আমি সত্যিই ভাবতে পারি না যে আমার সাথে এরকমটা হয়েছে। তো যাই হোক, সেসব কথা। তারপর 2023 সাল চলে আসে এবং আমার ফ্যামিলির কিছু ব্যক্তিরা আমাকে প্রেশারাইজড করতে থাকে বিয়ের জন্য। আমার বয়সটা তখন কিছুই হয়েছিল না, আর আমার মা চাইতো যে আমি লেখাপড়া করি, আরও বেশি লেখাপড়া করি, দিয়ে যায় জীবনে। আমি সেই কথাটা ভেবে তাদের সাথে এক সেকেন্ড, কিছু মানুষ হয় না ওরকম যে চায় না তুমি জীবনে কিছু করে ফেলো। আসলে তারা আভাসটা আগে থেকেই পেয়ে যায় যে তুমি জীবনে কিছু উন্নতি করতে পারো, তোমার সেই ক্ষমতাটা, সেই এবিলিটিটা তোমার মধ্যে আছে। এই জন্যই হয়তো তারা প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু বলে না, মনের জোর থাকলে এবং 100%, 100% চেষ্টা করলে, খাটলে, ইচ্ছাশক্তি দিয়েই কিন্তু তুমি তোমার সফলতাটা অর্জন করতে পারবে। আর আমার সাথেও সেটা হয়েছে। 2023-এ এরকমভাবেই সময়টা যেতে থাকে এবং ঠিক তারপরে 2023-এর শেষের দিকে আমি জানতে পারি যে আমার একটা ফ্রেন্ড বিএসএফে সিলেক্ট হয়েছে এবং সেখান থেকেই আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। তো হঠাৎ করে ও যখন বিএসএফে সিলেক্ট হয়ে যায় তখন আমি ভাবি যে কি ব্যাপার, ও বিএসএফে, মানে ও এরকম ছিল, আমার স্কুল ফ্রেন্ড ছিল, ও তো ওকে আমি অনেক কাছ থেকে জানতাম। তো আমি কখনো ভাবতে পারিনি যে ও ডিফেন্স লাইনে যাবে। তো হয়তো ওরও ফ্যামিলি প্রবলেমে বা কিছু পার্সোনাল কারণে বা ইচ্ছাগত কারণে ও এই লাইনে চলে আসে। ওকে দেখে না আমার মধ্যে সেই জেদটা চলে আসে যে এটাই তো সঠিক পথ, এটাই তো রাস্তা, যে আমাকে অল্প সময়ের মধ্যে যদি কিছু করতে হয় তাহলে এটাই একমাত্র পথ। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টেটের অবস্থা তো খুবই খারাপ, কিছু তো করার নেই। আর আগে তো তোমাকে ইনভেস্ট করতেই হবে, সময়টা দিতেই হবে, সেখানে পড়াশোনাটা করতে হবে বেশি করে, যাতে তুমি বড় কিছু অ্যাচিভ করতে পারো। তো সেই সময়টা না আমার কাছে ছিল না। এই জন্য আমি জিডির কথা জানি, শুনি। তো প্রথমে তো এটা তো হিন্দিতে এক্সাম, হিন্দি ল্যাঙ্গুয়েজ, হিন্দি সব কিছু। এটা যখনই না আমি জানতে পারি যে এটা হিন্দিতে, আমি মানে ঘাবড়ে যাই এবং আমি 2বার পিছিয়ে পর্যন্ত এসেছি যে না, এটা আমার দ্বারা না, আমি হবে না, হিন্দি কী করে করবো। আর সত্যি বলতে আমি হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট। আমি হিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ওই সময় না আমার কলেজের পড়াটাও চালাতে হয়েছে আমাকে। আমি চাইনি কলেজটাকে ছাড়তে। একদিকে কলেজ, একদিকে ফ্যামিলি, বাড়ির কাজ, মা না থাকলে অবভিয়াসলি সংসারও তো সামলাতেই হয়। তারপরে কম্পিটিটিভের জন্য পড়া। তো পুরো ব্যাপারটা একসাথে ম্যানেজ করতে না আমার প্রবলেমস হচ্ছিলো এবং আমি ভাবলাম যে এটা তো হিন্দিতে, একবারে তো হবে না, আমি তো পারবো না, আমি তো পারছি না। এই করতে করতে 2023-ও চলে যায়, চলে যেতে থাকে। তো লাস্ট মোমেন্টে এক্সামের 4-5 মাস আগে আমি ভাবলাম না, এরকম বললে তো হবে না, আমাকে তো যদি কিছু করতে হয় তাহলে তো আমাকে ভাবতেই হবে, এগোতেই হবে, জীবনে প্রথম পদক্ষেপ নিতেই হবে আমাকে। এই জন্য আমি কিন্তু ইউটিউবে রীতিমতো হিন্দি বর্ণমালাটাকে সার্চ করতে লাগি এবং ছোট ছোট প্যারাগ্রাফগুলো কীভাবে উচ্চারণ হবে, কীভাবে পড়বো, কোনটা কী উচ্চারণ, সব দেখতে থাকি। এবং দেখতে দেখতে না আমার একটা ইন্টারেস্ট জেগে যায় হিন্দির প্রতি। তো সেটা করতে করতে তখন আমি হঠাৎ রোজগার উইথ অঙ্কিত ইউটিউব চ্যানেলের কথা জানতে পারি, যেখানে স্যাররা বিনা পয়সায় নিঃস্বার্থভাবে পুরো সময় দিয়ে এবং খুব ভালোভাবে বেসিক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে জীবনের পথে সাফল্য অর্জনের একটা রাস্তা তারাই বানিয়ে দেয়। তো আমি ওই রোজগার উইথ অঙ্কিতের কথা জানতে পেরে রোজগার উইথ অঙ্কিত চ্যানেলটাকে ফলো করতে থাকি এবং আস্তে 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 আমার পড়ার প্রতি ইন্টারেস্ট চলে আসে। এসএসসি জিডি সম্বন্ধে আমি আগেই সমস্ত তথ্য বের করে নিয়েছিলাম, যে কটা সাবজেক্ট, কীভাবে এক্সাম হয়, কি কি ধাপ আছে। প্রথমে সিবিটি এক্সাম, তারপরে পিটিপিএসটি, তারপর মেডিকেল, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল মেরিট, তো জয়নিং।
তো এই ধাপগুলো না আমি আগেই জেনে নিয়েছিলাম, এবং যখন থেকে আমি এসএসসি জিডির সার্চটা করতে পারি মিন্স 2023-এর মাঝামাঝি সময়ে, তখন থেকে না আমি এসএসসি জিডির যে একটা সিট সেটা না আমি ভেবে নিয়েছিলাম যে এটা আমার জন্য, মানে এসএসসি জিডিতে একটা সিট আমার। তখন আমরা জানতে পারি 80,000 ভ্যাকেন্সি, কিন্তু ফাইনালি যখন ভ্যাকেন্সি সিটটা আউট হয় তখন জানলাম যে না 26,000 সামথিং ভ্যাকেন্সি। তো এই সামান্য ভ্যাকেন্সি তো আবার অল ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে তো অবশ্যই আরও কম হবে। তো আমি কিন্তু একদমই ঘাবড়াইনি, আমি শুরু থেকেই ভেবে নিয়েছিলাম যে একটা সিট আমার, 26,000 হাতে, তাতে আমার কি, মেন্টালিটি না এরকম রাখো তোমরা। তারপর না আমি পড়াটাকে আস্তে আস্তে স্টার্ট করি, প্রথমে প্র্যাকটিস সেট দিয়ে স্টার্ট করি, জানতে পারি বুঝতে পারি যে কীরম টাইপের কীরম লেভেলের কোশ্চেন এসেছিলো। তারপর চ্যাপ্টার ওয়াইজ করতে থাকি। ম্যাথটাকে আমি প্রথম থেকে অ্যাভয়েড করতাম, লাস্ট 1 মান্থ কি 1.5 মান্থ আগে আমি ম্যাথটাকে স্টার্ট করি, চ্যাপ্টার ওয়াইজ করতে থাকি। চ্যাপ্টার ওয়াইজ করতে করতে প্র্যাকটিস সেট করি, মক করি, এবং চারিদিকে আমি একদম ছেঁকে ফেলি যে কোথায় পাবো জিডির জন্য ইম্পর্টেন্ট টিপস, ইম্পর্টেন্ট নোটস। তো তারপরে ফাইনালি ফেব্রুয়ারির 20 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যায়, এবং আমার প্রথম দিকে এক্সাম ছিল, আমার 22 তারিখ থার্ড শিফটে এক্সাম ছিল। তো আমি এক্সাম দিতে চলে যাই, আমার কল্যাণীতে সিট পড়েছিল। এক্সাম দিতে আমি রীতিমতো চলে যাই আমার ভাইয়ের সাথে এক্সাম দিতে। আমার ভাইয়ের সাথে আমি সবটা গিয়েছি, অ্যাকচুয়ালি কাউকে তো একটা যাওয়া লাগে, তাও এটা ফার্স্ট টাইম ছিল। তো ভাইয়ের সাথে এক্সাম দিতে চলে যাই, দিয়ে এক্সাম দিলাম। এক্সাম দেওয়ার আগে আমার কোনো ভয় বা কিছু, আমার কিন্তু মেন্টালিটি কিচ্ছু ছিল না। আমার শার্প মেন্টালিটি ছিল, পরিষ্কার ছিল মানসিকতা যে আমি পারবো, পুরোটাই পারবো, ক্যাজুয়াল ছিলাম একদমই। তো গেলাম, সিবিটি এক্সাম দিলাম, হাসি মুখে বেরিয়ে আসলাম। আর আমি এক্সামে 69টা অ্যাটেন্ড করেছিলাম কোয়েশ্চেন পেপারে, কারণ আমি জিকেটা বেশি করতে পারিনি, জিকে খুবই টাফ ছিল। আর আমি জিকেটা পুরো 100% প্রিপারেশনও নিয়েছিলাম না, 50-50 পড়েছিলাম, এই জন্য জিকেটা সেরকম পারিও নি। তো তারপর এক্সাম যাওয়ার পরে কিছুদিন পরেই আমাদের অ্যান্সার কি আউট হয়ে যায়, এবং অ্যান্সার কিতে আমি দেখলাম যে আমার 120 সামথিং স্কোর আছে, 120। তো ওটা দেখে তো নিশ্চিন্ত হয়ে গেলাম একদমই, যদিও আমি এক্সাম দিয়ে বেরিয়ে নিশ্চিন্ত ছিলাম যে একটা তো আমার হচ্ছে। আর অ্যান্সার কিটা আউট হওয়ার পর আমি আরও শিওর হয়ে গেলাম, 100% শিওর হয়ে গেলাম যে একটা সিট আমার। তারপর থেকে মন প্রাণ দিয়ে পুরো দমে ফিজিক্যালের প্রস্তুতি নিতে শুরু করলাম। আর যেটা বলবো, আগে আমি বলিনি যে আমি কিন্তু ফিজিক্যাল নিয়ে প্রচণ্ড ডাউটে ছিলাম, প্রচণ্ড ভয়ে ছিলাম। এই জন্য না আমি মাঝে মধ্যেই পড়াশোনা চলাকালীনই সকালে দৌড়াতে চলে যেতাম। দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, দম লেগে যাওয়া, হাঁপানি, আবার যেতাম না। এরকম করে করে এক্সাম তো চলে গেল, তারপর তো আমাকে রেগুলার যেতেই হবে। তো আমি মার্চের 7 তারিখ থেকে সামথিং 8-9 তারিখ থেকে মার্চের 2024-এর মার্চের 8-9 তারিখ থেকে আমি কিন্তু ফিজিক্যাল পুরোপুরি প্র্যাকটিস শুরু করে দিই ফুল দমে। সকালে দৌড়াতে যেতাম, এমনি নর্মাল দৌড়াতাম, 1600 মিটার তো একদমই পারতাম না, এরকম 200 মিটার দিতে গিয়ে হাঁপিয়ে যেতাম। এরকমভাবে মাঠটা চলতে থাকে। তারপর মাঠ চলতেই থাকে। ফিজিক্যালের ডেট কিন্তু আমাদের আসে না, ওই একটা ডিপ্রেশন যে ফিজিক্যালের ডেট কেন আসছে না। তো যাই হোক, ভোট গেল, সবই গেল, ভোট চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে, সবার সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এসএসসি জিডির ফিজিক্যাল ডেট আউট হচ্ছে না। তো ওখান থেকে তো আরও একটা আলাদা টেনশন চলে এসেছিলো, কবে হবে ফিজিক্যাল। 6 মাস ধরে দৌড়ে যাচ্ছি, শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। তো ফিজিক্যালের টেনশনের মধ্যেও কিন্তু আমাকে ফিজিক্যালটা চালাতে হয়েছিল। তো তার মধ্যেই কিন্তু ফিজিক্যালের সময় আমার প্রচণ্ড পায়ে ব্যথা হতো, শিন পেন এতটাই ছিল যে আমি 15 থেকে 20 দিন দৌড়াতেই যেতে পারিনি, বিছানা থেকে উঠে নামতে পর্যন্ত পারিনি, এত পেন হয়েছিল পায়ে সেই সময়। তো যাই হোক, সেটা তো মালিশ টালিশ, এই টোটকা সেই টোটকা, একাধিক টোটকা অ্যাপ্লাই করার পরে পায়ে ব্যথাটা কমে। তারপর আবার মাঠে দৌড়াতে যাই। তো আমি মাঠেও দৌড়াতাম, রোডেও দৌড়াতাম, গ্রাউন্ডেও দৌড়েছি, রোডেও দৌড়েছি, কারণ তখন তো জানতাম না যে দৌড়টা আমাদের কোথায় হবে, এটা জানতাম না তখন। এই জন্য 2 জায়গায় আমি দৌড়টা প্র্যাকটিস করে রেখেছিলাম। আর আমার প্র্যাকটিস টাইম 7:30 সামথিং হতো, 7 মিনিট 30-40 সেকেন্ড সামথিং আমি ট্রায়াল দিয়েছি বাড়িতে।
তো ফিজিক্যালের এই দৌড়ানোটা নিয়ে না আমার অতটাও টেনশন হয়েছিল না, কিন্তু তাও মনের মধ্যে আমার একটা সুপ্ত টেনশন ছিল যে কারণ আমি ছোটো থেকে না দৌড়টাকে ভয় পাই। আমি স্কুলে বা যে কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন করলে দৌড়ানোর প্রতিযোগিতা, সেখানে কিন্তু আমি একদমই পার্টিসিপেট করিনি, কারণ আমি দৌড়টাকে একদমই ভয় পেতাম, খুবই ভয় পেতাম। আমি জীবনে দৌড়াইনি, তো সেইখানে ফিজিক্যাল তো দিতেই হবে, ফিজিক্যাল না দিলে তো একদমই হবে না। এই জন্য আমি সেই ভয়টা মনের মধ্যে কাজ করছিল দৌড়ে, যে কী হবে কী হবে, দৌড়ের টাইম তো হয়ে যাচ্ছে কিন্তু আমি কি আদৌ পারবো, এই ভয়টা কিন্তু আমার মধ্যে ছিল। তো যাই হোক, আস্তে টাইম যেতে যেতে আস্তে আস্তে সেপ্টেম্বরের 22 তারিখে আমাদের ফিজিক্যাল ডেট চলে আসে। সেপ্টেম্বর 22 তারিখ থেকে নভেম্বর 9 তারিখ পর্যন্ত ফিজিক্যাল ডেট চলে আসে। আর দুর্ভাগ্যবশত হোক, আমার সুখভাগ্যবশত আমার ফিজিক্যালের ডেটটা পড়ে 1 নভেম্বর, মানে একদম শেষের দিকে, লাস্টে একদম। তো ওই যে ধৈর্যটা মনের মধ্যে ধরে রাখা ব্যাপারটা, আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এবং ভয় ছিল, একদিক থেকে সুখেও ছিলাম যে দেরিতে পড়েছে, অনেক টাইম পাবো আর কি, জানতে পারবো এর থেকে জানবো ওর থেকে জানবো যে কোথায় হচ্ছে, কার কীরম হচ্ছে না হচ্ছে, সেখানে কোন সময় করাচ্ছে দৌড়টা, এই সমস্ত তথ্যগুলো আমি পেতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত কোনো তথ্য আমি পাইনি, কারণ আমার আশেপাশে কোনো মেয়ে নেই, যাও বা আছে অন্য জায়গায় করেছে, জানে না তারা এক্সাম দিয়েছে, বাট তারা অতটাও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেনি, তারা কিছু বলতে পারে না আর কি, মেডিকেল নিয়েও কিছু বলতে পারে না। আর আমরা তখন জানতে পারি যে আমাদের ফিজিক্যাল, মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন তিনটেই একসাথে হতে চলেছে। তো এটা নিয়ে তো আরও একটা আলাদা একটা বিশাল একটা পুরো জিনিসটা একসাথে হয়ে যাচ্ছে যেহেতু, তো অনেক টেনশনে ছিলাম। তো আস্তে আস্তে টাইম যেতে থাকে, আমি কোনো রকম কারোর কাছ থেকে ইনফরমেশান পেলাম না। ফাইনালি আমার অ্যাডমিট চলে আসলো এবং আমি দেখলাম যে আমার দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে ফিজিক্যাল পড়েছে, পিটিপিএসটি দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে। ওটা দেখে এবং প্রথম থেকে দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে ছেলে এবং মেয়েদের সাথে যা হচ্ছে, হাইটে বাদ যাচ্ছে, দুপুর 11টা-12টার সময় দৌড় করাচ্ছে, এই সব কথা শুনে তো মাথা নষ্ট হয়ে গেছিলো পুরো। তারপর নভেম্বরের 1 তারিখ চলে আসে। আমি নভেম্বরের 30 তারিখে সকালবেলায় বাসে করে দুর্গাপুর পৌঁছে যাই আমাদের কৃষ্ণনগর থেকে। তো ওখানে সেদিনটা রেস্ট করি, মানে সেদিন কালী পুজো ছিল, 30 তারিখ অক্টোবরের 30 তারিখ কালী পূজা ছিল। আমি কালী পূজার দিন যাই বাড়ি থেকে, জয় মা কালী বলে বেরিয়ে যাই। ইনফ্যাক্ট আমি ফিজিক্যাল যখন প্রিপারেশান নিতাম, সকালে মাঠের পাশে একটা কালী মন্দির ছিল, তারা মায়ের মন্দির ছিল, আমি রোজ ঠাকুরের কাছে, ঠাকুর আমাকে ফিজিক্যাল মেডিকেল পাস করিয়ে দিও, একটাই কথা, ঠাকুর আমাকে ফিজিক্যাল মেডিকেল তুমি পাস করিয়ে দিও, কারণ ওইদিকে তো আমার নাম্বার আছে, বেশি নাম্বার আছে, আমার তো কোনো টেনশন নেই, নাম্বার নেই, শুধু আমাকে ফিজিক্যাল মেডিকেলটা পাস করতে হবে। তো ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করে চেয়ে চিনতে আমার ফাইনালি 1 নভেম্বর ফিজিক্যাল মেডিকেলের ডেটটা চলে আসে, যেদিন 1 নভেম্বর ফিজিক্যাল ছিল। তো দুর্গাপুর গিয়ে আমার খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ফিজিক্যালে। তো ফিজিক্যালের এক্সপিরিয়েন্স আমি যদি এখন পুরোটা বলতে চাই, ফিজিক্যাল মেডিকেল কীরমভাবে শুরু হয়েছিল, কীরমভাবে শেষ হয়েছিল, কী হয়েছিল, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাবে। এজন্য আমি কিন্তু আর তোমাদের কাছে ওটা শেয়ার করছি না যে ফিজিক্যালে ঢুকেছিলাম, কী হয়েছিল, কী করতে হয়েছিল, ওগুলোর জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, নাহলে ভিডিওটা প্রচণ্ড লং হয়ে যাবে। আমার আবার ফোনের স্টোরেজের সমস্যা, এই জন্য সম্ভব না। তো ফিজিক্যালের দিন গেলাম ফিজিক্যাল যা প্রসেস হয় সবই হলো। হওয়ার পরে টাইম চলে যাচ্ছে, দুর্গাপুরে ঘড়ি অ্যালাউ না, ঘড়ি নিয়ে তুমি ঢুকতে পারবে না, এবং কেউ টাইমও বলছে না, কোনো স্যারটাই কেউ টাইমও বলছে না। বিশাল বাজে, মানে ব্যাড একটা এক্সপিরিয়েন্স। সময় চলে যাচ্ছে, রুম হাইফাই করছে, গরম লাগছে, বিশাল রোদ উঠেছিল, গরমও পড়েছিল ওই দিনকে। তো 11:30 বেজে যাচ্ছে, অনেক গোপন সূত্রে খবর আসলো 11:30 বাজে। তো 11:30 বেজে যাচ্ছে, তাও ফিজিক্যাল কিন্তু হচ্ছে না আমাদের। তো ফাইনালি 12:05 কি 12টা নাগাদ সামথিং আমাদের ক্যাম্পের ভিতরে রোডে নিয়ে যায় দৌড় করানোর জন্য। দৌড় করানোর জন্য পুরো রীতিমতো লাইন দিয়ে দাঁড় করিয়ে দেয়। আমরা অ্যাটেন্ড ছিলাম 91-92 জন, তার মধ্যে হাইটে বাদ চলে যায় 28 থেকে 30 জন হাইটে বাদ চলে যায়। এরপর ফিজিক্যাল যতজন ছিলাম টোটাল সবাইকে একসাথে একটা ব্যাচে দৌড় করাবে নিয়ে চলে যায়, এবং সেই সরু গলির মধ্যে হুড়োহুড়ি করে সবাই দাঁড়িয়ে যায়, ওরাও নিজের মতো দাঁড় করিয়ে দেয় আর কি।
তারপরে দাঁড়িয়ে তো হার্টবিট বেড়ে গেছে সাংঘাতিক, এত গরম লাগছে মনে হচ্ছে জল খাবো না কী করবো, মানে ভয়ে টয়ে একাকার। তো এইসব আমি মনের মধ্যে ভাবতে ভাবতে হঠাৎ করে বাঁশির আওয়াজ, তো দৌড় শুরু হয়ে যায়, লাল ফ্ল্যাগ পড়ে যায়, দৌড় শুরু হয়ে যায়। তো দৌড় শুরু করে দিই। আমি তো ভেবেছিলাম আমি না শুরুর দিকে দৌড় বেশি জোরে দৌড়াতে পারি না, আমি ক্যাজুয়াল শুরু করি, ওয়ার্ম আপ করতে করতে আস্তে আস্তে আমার স্পিডটা বাড়াই। তো আমার ফিজিক্যাল দিতে গিয়ে আমার পুরো স্ট্র্যাটেজি না চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে পুরোটাই। তো ফার্স্টে থেকে সবাই হুড়পাড় করে জোরে জোরে দৌড়াচ্ছে, আমি তো আর একদম টুকটুক করে দৌড়াতে পারি না। আমি নিজের মতো শুরু করলাম দৌড়, তারপরে দৌড়াতে দৌড়াতে সবাই পিছিয়ে গেল, ছেড়ে গেল, কতজন বেরিয়ে যাচ্ছে ছেড়ে আমাকে। আমি তো ভাবছি কী হচ্ছে না, আমি দৌড়ে যাচ্ছি রীতিমতো, মানে এরম 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 এরম, মানে আমার স্টেপগুলো এরম স্লো পড়ছিল, আমার মনে হচ্ছিল যে হবে না আমার দ্বারা, আমি এত পরিমাণে কষ্ট হচ্ছিল না। আর দমের কথা তো ভাই বলোই না, নাক দিয়ে মুখ দিয়ে ছাড়া অন্য কোথাও কান টান দিয়ে যদিও নিঃশ্বাস নেওয়া যায়, সেখান দিয়েও আমি নিঃশ্বাস নিয়েছিলাম সেদিন আর কি। তো ফাইনালি ওই কষ্ট করে শেষ টার্নিং মোমেন্টে দেখছি কি হঠাৎ করে সামনেই তো দড়ি, ওই দড়ি দেখে 100 মিটারও নেই, 50 মিটার সামথিং ছিল, ওই দড়ি দেখে টান শুরু করেছি, টানতে তো পারছি না, দড়ির ওই পারে আমি জাস্ট গিয়েই পড়ে গেছি। তো ওই স্যার ম্যামগুলো বলছে এখানে রেখে না, দূরে, কিন্তু দূরে যাওয়ার সেই ক্ষমতাটাই আমার মধ্যে নেই, তাও কষ্ট করে হামাগুড়ি টুড়ি দিয়ে ওদিকে একটু আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে আমি জাস্ট বসে না, আমি মানে নিজেকে সামলাতে পারিনি, আমি অ্যাকচুয়ালি সেন্সলেস টাইপের হয়ে গেছিলাম। তারপর অনেক পরে পাশে একটা ফ্রেন্ড ছিল, সে জুতো টুতো খুলে দিল, ওরও ফিজিক্যাল ছিল ওই দিন, ওখানে গিয়ে ফ্রেন্ডশিপ হয়েছিল, ও দেখলাম জুতোটা খুলে দিল, আমার খুব ভালো লেগেছিলো ব্যাপারটা, আমার জুতোটা খুলে দিল, জল টল দিয়ে দিল একটু। তারপরে আমি জ্ঞান ফিরলাম, দিয়ে সামনের দিকে তাকাতেই দেখি কি দড়ি তুলে নিল, দড়ির আগেই একটা মেয়ে দড়িটা তুলে নিল। আমার মানে মনে হচ্ছিলো ওই মেয়েটা না, আমি ফিজিক্যাল ফেল করলাম। তো ওই মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স এটা, তাও ফার্স্ট টাইম ছিল, প্রথমবারের এক্সপিরিয়েন্স সত্যিই আলাদা হয়। তারপর ফিজিক্যাল হলো, ওখানে অনেক ফর্মালিটি হলো, অনেক কিছু হলো। তো আমার তো রীতিমতো ফিজিক্যালের পরে শরীর খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড কাশি হচ্ছিলো আর ঠান্ডা লেগে গেছিলো, নাক দিয়ে জল পড়ছিলো এত পরিমাণে, কাশি হচ্ছিলো, আমি কথাই বলতে পারছিলাম না, গলা পুরো ছিঁড়ে গেছিলো, রক্ত বেরোনোর জোগাড় হয়ে গেছিলো গলা দিয়ে। তো তারপরে ফিজিক্যালটা ওরকমই কাটলো, সারাদিন ওরকম ফর্ম এটা ওটা ফিল আপ করে সন্ধ্যা নাগাদ বেরোলাম। সন্ধ্যা টান্ধায় বেরিয়ে তারপরের দিন আমার আবার রবিবার ছিল, আমার শনিবারে ফিজিক্যাল ছিল, রবিবারটা অফ যায়। তো রবিবার তো রীতিমতো অফ গেল, আমার শুক্রবারে ফিজিক্যাল ছিল, শনিবারে মেডিকেল, তো অফ গেল। গিয়ে তারপরের দিন মেডিকেলে গেলাম, ফ্রেশ হয়ে মেডিকেলে গেলাম, গিয়ে অনেক প্রসেস আছে, সব কিছু ওদের এন্ট্রি করতে হয়, আর রোজই ফিঙ্গারপ্রিন্ট নিত। তো যাদের ফিঙ্গারপ্রিন্ট মেলেনি তাদের আলাদা প্রবলেমই পড়তে হয়েছে, তারা উইথ হেল্ডে এসছে, যাদের ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। আর ফিঙ্গার না মেলাটা কিন্তু খুবই একটা মানে বিশাল চাপের ব্যাপার, সব কিছু তোমার কমপ্লিট হয়ে থাকবে, তুমিই হয়ে থাকবে, এদিকে তুমিই চাকরিটা পাবে না, এরকম ব্যাপার। তো তোমরা দেখে নিও ব্যাপারটা। তারপর মেডিকেল গেলাম, বসে আছি মেডিকেলের জন্য, বসেই আছি, এত পরিমাণে ঘুরিয়েছে না। আর সত্যি বলতে ওরা কিছুটা নিজে থেকেও বলুক আর কিছুটা ওদের কাজের জন্যই বলুক, আমাদের সব কিছু করানোর আগে বলার আগে ওদেরকে না ডিটেলস সাবমিট করতে হয় উপরে। তো ওদেরও প্রচুর, ওনারাও ব্যস্ত ছিল। আর দুর্গাপুরে তো বেশ কিছু স্যার পেয়েছি যারা খুবই ভালো ছিল, তারা মেন্টালি এবং ফিজিক্যালিও তারা সাপোর্ট দিয়েছে, পাশে থেকেছে, যে ভয় না পেতে কি হয় না হয় তারা সবই শেয়ার করেছে এবং বলেছে যে হয়ে যাবে, চিন্তা করতে না। তো মেডিকেল তো এভাবে গেল। ব্লাড ইউরিনের জন্য আমাদের গাড়ি করে বাইরে হসপিটালে নিয়ে গিয়েছিলো, ক্যাম্পের ভেতরে এটা হয়নি। তো সেখান থেকে আসার পরে আমাদের অল বডি পুরো চেক আপ হয়েছিল মেডিকেলে। তো অল বডি চেক আপের সময় না আমি অনেক কিছু ডক্টর ম্যামের নোটিস করেছিলাম, আর আমি মেডিকেলের ব্যাপারে আগে থেকেই কিছু ক্ষুদ্র ইনফরমেশান, ঠিক ভুল ইনফরমেশান কালেক্ট করে গেছিলাম। তো ম্যাম দেখছিলাম আমার সামনেই লিখছিলো, সেসব দেখে তো আমার আলাদাই টেনশন হয়ে গেছিলো। টেনশন মেনশন করে আমি আমার পালস রেট বাড়িয়ে ফেলি, আমার হার্টবিট বেড়ে যায়। তো তারপর আঙুলের ওই যে ওটা দিয়ে মাপে, তো আমার তো প্রথম চান্সে 129 সামথিং হয়ে যায়, 29। तो मैम डॉक्टर मैम আমাকে জিজ্ঞেস করে যে এরম হচ্ছে কেন তোমার, आपका क्यों हो रहा है ये इतना पल्स रेट क्यों हाई है। तो मैंने बोला हमको क्या मालूम,
पता नहीं टेंशन होगा शायद। किस बात की टेंशन? তো ম্যাম যতই বলো কিস বাত কি টেনশন, আমার তো টেনশন হচ্ছে না, কারণ ম্যাম আমার এইদিকে হাতে মেরে রেখেছে, পায়ে মেরে রেখেছে, আমি তো এই দুটো টেনশন নিয়ে আগে থেকে ঝুলে আছি। তো যাই হোক, দিয়ে ফিজিক্যাল তো মেডিকেলের টেস্ট তার সেদিন গেল, আমাদের মেডিকেল হতে 3 দিন টাইম লেগেছিলো। তো মেডিকেল তো গেল, তারপরে মেডিকেলের রেজাল্ট আসার অপেক্ষা। আমি তো জানি আমার তো ঝুলাবেই 3টে পয়েন্ট, একটা পালস রেট, একটা ক্যারি অ্যাঙ্গেল, একটা নখ নি, 3খানা পয়েন্টের মধ্যে আমি তো একটা খাবই। এই টেনশনটা না আমার মাথাতে ছিল যে আমি একটাতে রিমেডিকেল পেতে পারি। তো এই ভয়ে ভয়ে ঠাকুরের নাম তো নিয়ে যাচ্ছি, ঠাকুরের নাম নিতে নিতে ফাইনালি মেডিকেলের রেজাল্টটা চলে আসলো, আর আমি দুর্ভাগ্যবশত রিমেডিকেল পেয়ে গেলাম। এখন হয়তো আমি হাসছি, বাট সেই সময় আমার স্পিচলেস। আর দুর্গাপুরে যারা একবারে মেডিকেল ফিট হচ্ছে না তাদের জন্য অশেষ দুর্ভোগ অপেক্ষা করছে। কপালে প্রচুর ঘোরায়, ওনারা প্রচুর ঘোরায়, আজকে না কালকে সারাদিন ক্যাম্পের ভিতরে যাও, ফোন ছাড়া চুপচাপ এরকম বসে থাকো সারাদিন বসে থাকো, কোনো কাজ হয়নি ধাজ হয়নি, বার করে দেয়। এরকম করে মেডিকেলে প্রচুর ঘুরেছে। আমি তো দেখেছি কতগুলো দাদা এবং আমাদের কতগুলো মেয়েও ছিল যারা 10-15 দিন ঘুরছে। একটা ছেলে তো 40 দিন ধরে ঘুরেছে মেডিকেলের জন্য, তারা প্রথম দিকে ফিজিক্যাল ছিল, সেই থেকে সে ঘুরছে। তো রিমেডিকেল পেলাম। রিমেডিকেল পাওয়ার পরে রিমেডিকেল টেস্ট হলো। রিমেডিকেলের জন্য শুধুমাত্র পালস রেট হয়, তার জন্য ইকো, ইসিজি, একটা ব্লাড টেস্ট, মানে ওরা কোনো কাসার রাখেনি আমার মধ্যে একটা রোগ ধরার জন্য। বাট আমার ভাগ্যবশত আমি কোনো রকম রোগাক্রান্ত হইনি এবং রিমেডিকেলটা আমি পাস করে যাই। তো রিমেডিকেল সম্বন্ধে সমস্ত তথ্য শেয়ার করে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, যাতে তোমাদের রিমেডিকেল নিয়ে কোনো রকম কোনো ডাউটস না থাকে এবং সবটাই তোমরা আগে থেকে জেনে যাও। তো রিমেডিকেল পাওয়ার পরে, রিমেডিকেল পাস করার পরে তো আলাদাই সুকুন, ভাই রে ভাই। ফিট সার্টিফিকেটটা যখন দিল না, আমি মানে ফিট সার্টিফিকেট নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে দেখি কি আমার ভাই দাঁড়িয়ে আছে ক্যাম্পের বাইরে। আমার ভাই গিয়েছিল আমার সাথে, তো আমার ভাই দাঁড়িয়ে আছে। ভাই আমাকে জিজ্ঞেস করছে, হয়েছে পাস করেছিস? তারপর এলাম দুর্গাপুরে, আশেপাশে বস্তি এলাকা, ওখানে থাকার খাওয়ার এমনকি পানীয় জলেরও কোনো সুব্যবস্থা নেই। খুবই কষ্ট হয়েছিল আমার। ফিজিক্যাল মেডিকেল দিতে গিয়ে আমার ফুড পয়জনিং হয়ে যায় এবং শরীর খারাপও হয়েছিল আমার খুব। সেই শরীর খারাপ নিয়ে আমাকে রিমেডিকেল অ্যাটেন্ড করতে হয়েছিল। আমি খুবই টেনশনে ছিলাম। ঠাকুরের কৃপায়, মা কালীর কৃপায়, মা তারার কৃপায়, অশেষ আশীর্বাদে আমি কিন্তু বেঁচে যাই এই যাত্রায়। আর এই দিনই ফিট সার্টিফিকেট নিয়ে আমি ক্যাম্প থেকে বেরিয়ে আসি এবং বাড়ি আসার জন্য রওনা দিই। আর স্টেশনে চলে আসি, স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি এসে তো আলাদাই রিল্যাক্স, চারিদিকে আলাদাই পরিবেশ, মনোরম পরিস্থিতি তৈরি হয়ে যায়। কারণ তুমি জানবে যে যখন তুমি সাকসেস হয়ে যাবে না, সেই মানুষগুলো, যে মানুষগুলো আগে তোমাকে বাধা দিত, তোমার পিছনে খারাপ কথা বলেছে তোমার নামে, তোমাকে নিয়ে সমালোচনা করেছে, তারাই আগে এগিয়ে আসবে তোমার কাছে, তোমার বিশাল প্রশংসা করবে, আগে আসবে, ভালো কথা বলবে, অনেক কিছু করবে। তো তোমার সাকসেসের পর না সেই টাইপের মানুষদের একদমই পাত্তা দিও না, কারণ তাদের কোনো প্রয়োজনীয়তাই নেই তোমার লাইফে। তো তারপরে আস্তে আস্তে দিন যেতে থাকে, মেরিট লিস্টের অপেক্ষা করতে থাকি। অ্যাকচুয়ালি না, এসএসসি জিডি 2024 আমাদেরকে এতটাই মানে ডিপ্রেশন দিয়েছে, সব কিছুর জন্য অপেক্ষা, কবে আসবে, আজকে না কালকে না তবে, এই দিন না সেদিন, এরকম করে আমাদেরকে ঘুরিয়েছে। মেরিট লিস্ট এমনকি জয়েনিং লেটারও এটা হয়েছে আমাদের। তো আজকে না কালকে না পরশু, এরকম করে জয়েনিং লেটারটা ফাইনালি আসলো। মেরিট লিস্টও আসলো, নামটাম দেখলাম, আগে থেকেই তো জানতাম, বুঝতে পারতাম, বাট ওই যে নাম দেখার ফিলিংস, জয়েনিং লেটারের ফিলিংস আলাদাই। তো জয়েনিং আমার ডেট চলে এসছে, আমি বেরিয়েও যাব বাড়ি থেকে খুব তাড়াতাড়ি, সময়ও চলে আসছে। তো ডিপ্রেশনের আগে থেকে জয়েনিং লেটার পাওয়ার পরে এই ছিল আমার স্টোরি। কম বেশি অনেক কিছুই মিসিং হয়েছে, আর অনেক
এক্সপিরিয়েন্স, আমি বিশেষ বিশেষ মুহূর্তের এক্সপিরিয়েন্স ডিটেলসে খুলে তোমাদেরকে বলতে পারিনি যে কী হয়, কীভাবে হয়, প্রত্যেকটা প্রসেস স্টেপ টু স্টেপ আমি শেয়ার করতে পারিনি। তার কারণ ভিডিওটা এমনিতেই প্রচণ্ড লং হয়ে গেছে, আর আমি আর লং করতে চাই না, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আমি পরে ফিজিক্যালের শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়, কি ফিল আপ করতে হয়, ফটো কি লাগে, কি ডকুমেন্টস লাগে এবং ওখানে কি লিখতে হয়, সব কিছু আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দেবো উইথ আমার ডকুমেন্টস দিয়ে। কারণ আমার কাছে তো ফিজিক্যাল ফিট হওয়া, মেডিকেল ফিট হওয়া সব আলাদা আলাদা ওরা কাগজ দেয়, সেই ডকুমেন্টস সহ আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো এই ছিল আমার স্টোরি। তো এরপর থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি কেউ ইনস্ট্যান্টলি আমাকে এরকমভাবে জাজ করবে না, ও তুমি তো কোনো স্ট্রাগলই করোনি, স্ট্রাগল না করে তুমি সাকসেস হয়ে গেছো, জীবনের কষ্ট কী, আসল কষ্টের মুহূর্ত কী তুমি বুঝতে পারোনি। শোনো ভাই, সবার লাইফে কষ্টের মুহূর্ত কম বেশি কিছু না কিছু থাকে, সেটা তার একান্ত হয়, ব্যক্তিগত হয়, আর তার কষ্টের ভাগ কেউ নিতে পারে না, কেউ সেটা বুঝতে পারে না। আজ আমার পরিস্থিতি যেটা, আমি আমার কাছে যেটা নেই, যেটা আমার জীবনের শূন্য স্থান, সেই জায়গাটা আমার জায়গায় যে দাঁড়িয়ে আছে সেই কিন্তু শুধু ফিল করতে পারবে, সেই কিন্তু বুঝতে পারবে, আদার্স কেউ পারবে না। তো আমার অনেক বোনেরা আছে যাদের বিয়ে হয়ে গেছে এবং তারা চাইছো যে সাকসেস হতে, জীবনে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিতে। অ্যাকচুয়ালি এসএসসি জিডিটা আমার কাছে মনে হয়েছে কম সময়ে সফলতা পাওয়ার একটা মোক্ষম সুযোগ। অবশ্যই 1 বছর 1.5 বছর সামথিং যাবে, বাট এই টাইমটা না তোমার পুরো স্ট্র্যাটেজিতে চলে যাবে। প্রিপারেশন, ফিজিক্যাল, মেডিকেল, এক্সাম, জয়েনিং, এভরি টাইমটা পুরো 1.5 থেকে 2 বছরটা লেগে যাবে, বাট তুমি সাকসেস তো হয়ে যাবে। এই জন্য বলবো যে তোমরা একটা নিজের পছন্দ মতো জায়গা বাছো, রাস্তা বাছো এবং সেটাতে মন স্থির করে সেই দিকে এগিয়ে যাও। আর মনের জোর থাকলে, মনের জোর দিয়ে কিন্তু সব কিছু জয় করা যায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো এবং জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। এসএসসি জিডি সম্বন্ধিত বা অন্য কোনো কিছু সম্বন্ধিত তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর খুব তাড়াতাড়ি আমার ফিজিক্যালের এক্সপিরিয়েন্স অথবা যারা 2026-এর জন্য প্রিপারেশান নেবে, কি করবে, কোথা থেকে শুরু করবে, লাস্ট মোমেন্টে কি করবে, এই সমস্ত টপিক নিয়ে আমি ভিডিও আনতে চলেছি। তোমরা দেখবে, আশা করি খুবই উপকৃত হবে। কারণ একজনের এক্সপিরিয়েন্স শুনে সেটাকে ইম্যাজিন করে এগিয়ে যাওয়া ব্যাপারটা আলাদা হয়, যেটা কিন্তু আমি আমার লাইফে পাইনি। এই জন্য আমার অনেক কিছু মনের ভিতরে এসেছিলো এবং আমি অনেক কিছু ইম্যাজিনও করেছিলাম ভুলভাল, যেটা আমার মানসিকতাটাকে অন্যরকম দিকে নিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আর কথা বাড়াবো না। তো টাটা গাইস।